অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে একেবারে অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা আলোচনা করেছিলাম যে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আগে যে ড্রাগ ডেভেলপমেন্ট প্রোটোকল নিয়ে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স ফিচার কোন ড্রাগ ডিসকভারি ডিজাইন ডেভেলপমেন্টের সাথে কোন কোন ফ্যাক্টর গুলো জড়িত থাকে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। সো আজকে সিম্পলি যদি বলি যে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের ক্ষেত্রে কোন কোন ধরনের ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে কি ফিচার্স যদি আমরা বলি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের কি ফিচার্স গুলো কি কি, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা। সিম্পলি যদি বলি একটু কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এখানে ইনক্লুড করা আছে। প্রথমত হচ্ছে সিম্পলিসিটি। একটা স্ট্যান্ডার্ড কনসিডার করি এবং এবং প্রত্যেকটা হেলথ প্রবলেমের একটা দেখা গেল যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে যেটা হয়তো লিস্টেড থাকবে সেই জায়গাটাতে, কোন ধরনের মেডিসিন এবং ডোজেস ইনফরমেশন সবকিছু থাকবে। তার মানে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট শুড বি সিম্পল। সো এটা বলছে যে সিম্পলিসিটি ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন অথবা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা আমরা বলি না। সেকেন্ড ওয়ান ইজ ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি, এটা আমরা যেটা বলছি যে পেশেন্টের জন্য যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টটা তৈরি করা হচ্ছে এখন, সেটা ডেফিনেটলি আমরা বলেছি যে এভিডেন্স বেসড হচ্ছে একটা স্ট্রাকচার। এখন এই এইটা তৈরি করতে গিয়ে দেখা গেল যে কারা এটার সাথে ইনভলভ থাকে, আজকে আমরা হয়তো আরেকটু করার চেষ্টা করবো। ড্রাগ অ্যান্ড থেরাপিউটিক কমিটি অথবা এর সাথে হয়তো আরো কোনো মেম্বার থাকতে পারে। তাহলে এই জায়গাটাতে বেসিক্যালি কারা কাজ করে? দ্য মোস্ট রেসপেক্টেড ক্লিনিশিয়ান ইন দ্য কান্ট্রি। এবং কিসের বেসিসে? এভিডেন্স বেসড ইনফরমেশন। তারা যে কাজ করছে এতদিন ধরে অ্যাজ এ প্রফেসর অথবা ক্লিনিশিয়ান অথবা ডক্টর যেটাই বলছি না কেন, তাদের যে এভিডেন্স বেসড যে এক্সপিরিয়েন্স আছে, যে ইনফরমেশন আছে, তার উপর বেসিস করেই কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা তৈরি করা হয়। ওকে, সো এখন এইটার একসেপ্টেবিলিটি তো খুবই ইম্পর্টেন্ট। এখন আহ, দেখা গেল যে এটা যদি একসেপ্টেড না হয় সবার কাছে, ওয়ার্ল্ড ওয়াইড যে ফিজিশিয়ানস বা হেলথ প্র্যাকটিশনার্স থাকে, তাহলে কিন্তু এটা আমাদের যে আলটিমেট গোল যেটা যে সেম ট্রিটমেন্ট ওভারঅল দ্য কান্ট্রি এবং এই জায়গাটাতে রং ইনফরমেশন বা এটাতে আহ, মানে ড্রাগ অ্যাবিউজ যেন না হয়, সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু সাকসেসফুল হতে পারবো না। সেই জন্য এটা বলেছে যে রিভিশন বেসড অন অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স উইল ফার্দার অ্যাড টু দ্য ক্রেডিবিলিটি। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 3 নম্বর হচ্ছে সেম স্ট্যান্ডার্ড ফর অল লেভেলস। এটা আমি কিছুটা আলোচনা করেছি বিভিন্ন সময়, যখন আমাদের টপিকস এসেছে তখন আমরা বলেছি যে আহ, একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল যদি থাকে তাহলে দেখা গেল যে প্রত্যেকটা যে জায়গাগুলোতে আমরা আহ, একেবারে প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার অথবা টার্সিয়ারি কেয়ার, হেলথ কেয়ার যেগুলো বলি না কেন, যে জায়গা থেকে আমরা ট্রিটমেন্ট নেই না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা 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 যদি প্রাইমারি কেয়ারের কথা বলি যে একেবারে আহ, আমরা আমরা যদি কমিউনিটি ক্লিনিকের কথা বলি, সেই জায়গাটাতে একটা কোনো ধরনের ইনফেকশন ডিজিজের জন্য যে ট্রিটমেন্ট প্রোটোকল থাকবে, একবার টার্সিয়ারি কেয়ার কেয়ার হসপিটাল গুলোতে কিন্তু মোটামুটি সেম ট্রিটমেন্ট থাকবে। ওকে, ইনফ্রাস্ট্রাকচার কুড বি ডিফারেন্ট, হয়তো রেফারেল প্রসেস কুড বি ডিফারেন্ট, বাট ট্রিটমেন্ট গাইডলাইন কিন্তু সেম থাকবে। অলরাইট, সো এই জন্য বলছি দ্য ফার্স্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি দেখি যে দ্য ফার্স্ট চয়েস ট্রিটমেন্ট ফর এ পেশেন্ট ডিপেন্ডস অন দ্য পেশেন্টস ডায়াগনোসিস অ্যান্ড কন্ডিশন, নট অন দ্য প্রেসক্রিপশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা দেখেন, বলেছে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস এর উপরে, মানে পেশেন্ট কোন সিচুয়েশনের উপর আছে তার উপরে ডিপেন্ড করে, তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এটা প্রেসক্রাইবের উপর ডিপেন্ড করে না। ভেরি ইম্পর্টেন্টলি আপনারা দেখেন, একটা জাস্ট আমি একটা এক্সাম্পল শেয়ার করতে পারি। আপনারা যদি ক্লিনিক্যাল টক্সিকোলজি পড়েছেন, টক্সিকোলজির মধ্যে যখন কোনো একটা পার্সন যদি মানে আম, কোনো কারণে যদি টক্সিক সাবস্টেন্স যদি ইনজেস্ট করে ফেলে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে সে যদি হসপিটালাইজড হয়, তাহলে তার টক্সিটি কন্ডিশনের উপর ডিপেন্ড করে তার ট্রিটমেন্ট প্রোটোকল গুলো ডক্টর ফলো করে থাকে। ফার্স্ট অফ অল যদি কনসিডার করি যে কোনো পেশেন্ট যদি টক্সিক সাবস্টেন্স যদি ইনজেস্ট করে থাকে, তাহলে সে যদি হসপিটালে অ্যাডমিটেড হয়, তাহলে তার কিছু ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে প্রথমত আছে যে যেমন ইমেসিস, তাই না? ইমেসিস আমরা পড়েছি, সিরাপ অফ ইপিক্যাক বা বিভিন্ন ড্রাগ আছে যেটা ইমেসিস
মানে ভমিটিং ইনডিউস করে, যে অ্যাটলিস্ট আমার স্টমাকের মধ্যে থেকে ওই সাবস্টেন্সটাকে যেন আমি যত তাড়াতাড়ি সম্ভব যেন বের করে দিতে পারি। এটা হচ্ছে মেসেজ যদি এটা। আরেকটা হচ্ছে আমরা যদি বলি যে অনেক সময় বলি যে অ্যাক্টিভেটেড চারকোল, এমন অ্যাক্টিভেটেড চারকোল দিলে যেন ড্রাগসের সাথে অ্যাডজর্ব হয়, অ্যাডজর্ব হয়ে স্টুলের সাথে এটা বেড়ে যেতে পারে। এবং এর সাথে অনেক সময় ল্যাক্সিটিভ কনকমিটেন্টলি ইউজ করা হয় with the activated charcoal. আচ্ছা, I'm talking about the standard treatment guideline internationally. Alright, আমাদের দেশে যদিও যদি কোনো টক্সিক সাবস্টেন্স ইনজেস্ট করার পর হসপিটালাইজড হয়, তাহলে আমরা যেটা প্রথমে বললাম যে মেসিস, এটা হয়তো আমরা পার্সোনালি ট্রাই করি যে মেকানিক্যালি ট্রিগার্ড বা মেকানিক্যালি ইনডিউসড ভমিটিং যেটাকে আমরা বলছি, হয়তো গলায় আঙুল দিয়ে যেটাকে আমরা ভমিটিং ইনডিউস করে হয়তো স্টমাকের সাবস্টেন্স গুলো কমাতে পারি। বাট থার্ড নাম্বার হচ্ছে যেটা হচ্ছে এক্সকিউজ মি গ্যাস্ট্রিক ল্যাবেস, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সো একটা টক্সিক ম্যাটেরিয়াল হয়তো আহ 6-7 ঘন্টা আগে ইনজেস্ট করেছে, 6 ঘন্টা বা 7 ঘন্টা আগে ইনজেস্ট করেছে। এখন তারপরে সে হয়তো সুইসাইডাল অ্যাটেম্পটের কারণে হয়তো কোনো টক্সিক সাবস্টেন্স হয়তো নিয়ে নিয়েছে। ফর এক্সাম্পল কোনো, আমরা ধরে নিলাম বারবিচুরেট টাইপের অথবা বেনজোডাজিপাইনস টাইপের। মোর স্পেসিফিক্যালি যদি আমরা বলি যে ক্লোনাজিপাম। তো এখন সে যদি দেখা গেল যে 7 ঘন্টা বা 8 ঘন্টা পরে তার কাছে মনে হলো যে না, আমার আমার দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন টেকেন বাই মি এবং আই শুড বি হসপিটালাইজড। এখন যা 8 ঘন্টা পরে যদি হসপিটালে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি সেই আমরা যেটা বলছি ক্লোনাজিপাম উইল নট রিমেইন ইন দ্য স্টমাক। জিআইটা একটা স্টমাকের মধ্যে কিন্তু থাকবে না, ইট উইল ইন দ্য স্মল ইন্টেস্টাইন, ইট উইল বি অ্যাবসর্বড, ইট উইল বি ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন। অলরাইট, সো তারপরে এখন এটা যদি যায়, এখন স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল যদি আমরা চিন্তা করি যে তাহলে তাকে কি করতে হবে, তাহলে এটা ইনিশিয়ালি আমি কিন্তু বলেছি যে এই যে ইমেসিস, তারপরে অ্যাক্টিভেটেড চারকোল, এটা আমাদের দেশে যদিও কখনো আমার মনে হয় না কোথাও ইউজ করা হয়। যেটা সবচেয়ে বেশি হচ্ছে যে কোনো এই ধরনের পেশেন্ট যদি হসপিটালাইজড হয়, তাহলে তার ট্রিটমেন্ট গাইডলাইনের মধ্যে পড়ে প্রথমত হচ্ছে স্টমাক ওয়াশ, যেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক ল্যাভেজ। অলরাইট, তো এখন এই গ্যাস্ট্রিক ল্যাভেজের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া বলতে ইনিশিয়ালি যদি হসপিটালাইজড হওয়া যায় উইদিন 2 আওয়ার্স, তাহলে দেখা গেল গ্যাস্ট্রিক ল্যাবেজ থেকে আমরা বেনিফিট পাই। এটা বলে যে 40 মিনিটের মধ্যে, মানে ফার্স্ট আওয়ারের মধ্যে যদি হসপিটালাইজড হওয়া যায়, তাহলে দেখা গেল যে এটা অনেকটা পরিমাণ স্টমাকের মধ্যে থেকে যায়, স্টমাকটাকে ওয়াশ করে আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারি, কারণ টক্সিক সাবস্টেন্সটাকে আমরা বের করে ফেলতে পারি, এটা অ্যাবজর্পশনটা অতটা বেশি হয় না। অলরাইট, কিন্তু যদি দেখা গেল যে আমি 2 ঘন্টা পরে হলো, হ্যাঁ 2 ঘন্টা পরে হলেও হয়, কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলোর গ্যাস্ট্রিক এমটিংটাকে ডিলে করে, কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগ থাকে, আবার যেমন ফিনাইটোয়েন আছে। এইগুলো হয় কি স্টমাকে থাকলে জিআই মোটিলিটিটাকে ডিক্রিজ করে, দেখা গেল যে আমার পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায় এবং স্টমাক থেকে কোনো জিনিস স্মল ইন্টেস্টাইন যেতে সময় লাগে। সো এইসব ড্রাগের ক্ষেত্রে আবার মোর দেন 1 আওয়ার অ্যাপ্লিকেবল। তো তাহলে 4 ঘন্টা বা 8 ঘন্টা পরে কিন্তু গ্যাস্ট্রিক ল্যাভেজ করে কিন্তু আমি এখান থেকে কোনো ধরনের বেনিফিট পাবো না। রাইট, তাহলে সেক্ষেত্রে অন্য ধরনের ট্রিটমেন্ট আমাকে যেতে হবে, হয়তো যে টক্সিক সাবস্টেন্স নিয়ে হচ্ছে তার কোনো অ্যান্টিডট আছে কিনা। যেমন হয়তো আমি হয়তো অপয়েডস গুলো খেয়েছি, মরফিন, কোডেন, হিরোইন, থেবেইন, ফেন্টানাইল, এই ধরনের কোনো প্যাথেডিন, এই ধরনের ড্রাগ খেয়েছি। তাহলে আমি যদি 6-7 ঘন্টা পরে যদি হয়, পেশেন্ট যদি স্টেবল থাকে, সিমটোমেটিক ট্রিটমেন্টের সাথে সাথে যেটা হতে পারে যে এই ধরনের ড্রাগস এর এগেনস্টে কোন ধরনের অ্যান্টিডোট আছে, যেমন ন্যালোক্সেন, তাই না? আমি যদি প্যারাসিটামল আমি যদি খেয়ে ফেলি, তাহলে প্যারাসিটামলের ক্ষেত্রে যেমন আপনারা পড়েছেন, এটার জন্য যে অ্যান্টিডোটটা ইউজ করা হয় যেমন এনএস্টার সিস্টেইন। ওকে, এনএসএল সিস্টেম আমি যদি হয়তো 7.5 গ্রামের উপরে প্যারাসিটামল খেয়ে ফেলি, অনেক জায়গায় আমরা বলি 4 গ্রামের উপরে, এটা নর্মালি বলা হয় যে 150 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটের উপরে যদি হয়, তাহলে দেখা গেলো যে এটা টক্সিক ডোজ হিসেবে আমরা কনসিডার। আচ্ছা, তো তার মানে কিন্তু আমি আফটার 8 আওয়ার্স আমি কিন্তু গ্যাস্ট্রিক ল্যাভেজ করে আসলে কোনো বেনিফিট পাবো না। সেক্ষেত্রে যেটা করতে হবে যে হ্যাঁ ডেফিনেটলি যে ইনিশিয়াল ডায়াগনোসিসটা, যে আসলে সে কোন ধরনের টক্সিক সাবস্টেন্স খেয়েছে, কতটুকু খেয়েছে, কারেন্টলি তার সিমটম কোনগুলো, সেটা কি সে যে ড্রাগ গুলো খেয়েছে তার সাথে হচ্ছে সিনক্রোনাইজ করে কিনা, এবং তারপরে যেটা হচ্ছে যে যে ড্রাগটা খেয়েছে সে বা যে কেমিক্যাল এজেন্টটা খেয়েছে তার কোনো ধরনের অ্যান্টিডট অ্যাভেলেবল কিনা।
প্রবলেম হচ্ছে যে অ্যান্টিডট কিন্তু আবার সবগুলো ড্রাগের বা সে কেমিক্যাল সাবস্টেন্সে কিন্তু অ্যাভেলেবল না। সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে বেটার ইফেক্ট কিন্তু পাবো না আমরা যদি বলে নিই। তো তার মানে দেখা গেলো যে আমাকে অ্যান্টিডট 8 ঘন্টা পরে যদি হয়, তার মানে তার ট্রিটমেন্ট প্রোটোকল এক ধরনের হবে। আবার দেখা গেলো পেশেন্ট কোনো টক্সিক সাবস্টেন্স খাওয়ার সাথে সাথে যদি নিজে থেকেই হসপিটালাইজড হয়ে যায়, বা অথবা কেউ যদি দেখে ফেলে তাকে হসপিটালাইজ করে তার টক্সিটির কারণে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট প্রোটোকল এক ধরনের হবে, যেটা আমরা ইনিশিয়ালি আমরা বললাম যে গ্যাস্ট্রিক ল্যাবেজ, তারপরে হচ্ছে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট অথবা অ্যান্টিডট, অথবা দেখা গেল যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা হয়তো দেখে থাকবে যে আমরা যদি বলি যে আমাদের দেশে আসলে কোনো ড্রাগ ইনটেক করলে তার অ্যান্টিডট গুলো অতটা বেশি ইউজ করা হয় বলে আমার কাছে মনে হয় না। যেটা আমরা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে যেমন প্যারাসিটামল টক্সিটির ক্ষেত্রে অ্যাসিটাইলসিস্টেইন, অথবা আমরা যদি বলি যে হয়তো আয়রন টক্সিটি হয়েছে, ডিফেরক্সামাইন, হেভি মেটাল টক্সিটি হলে অন্য যে ধরনের চিলিটিং এজেন্ট গুলো হতে পারে, এই ধরনের গুলো। এই আমাদের দেশে যেটা হয় সিমটোমেটিক ট্রিটমেন্ট, অথবা দেখা গেল যে পেশেন্ট হয়তো হসপিটালাইজড হয়েছে, তাকে হয়তো কোনো ধরনের ডায়েটিক্স দিয়ে রাখছে যাতে ইউরিন ফর্মেশন তাড়াতাড়ি হয়ে বডি থেকে এক্সক্রিয়েটেড হয়ে যায় খুব তাড়াতাড়ি, অলরাইট, এই ধরনের কিছু, এবং সাথে সিমটোমেটিক ট্রিটমেন্ট এবং গ্যাস্ট্রিক ল্যাভেজ যেটা ওয়াশ বলছি, দিস ইজ ভেরি কমন। হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা পরে গেলেও ইনিশিয়ালি স্টমাক ওয়াশ করে তারপর হচ্ছে যে তার ট্রিটমেন্ট গুলো করা হয়। তো তার মানে আমরা যে কথাটা এখানে এমফাসিস করতে চাচ্ছি যে দ্য ফার্স্ট চয়েস ট্রিটমেন্ট ফর এ পেশেন্ট ডিপেন্ডস অন দ্য পেশেন্টস ডায়াগনোসিস এন্ড কন্ডিশন, নট অন প্রেসক্রাইবার। ঠিক আছে? এটা এটা প্রেসক্রাইবের উপর ডিপেন্ড করে না। যেমন আমরা যদি দেখি যে যে ধরনের যে কোনো ধরনের আমরা যখন এই সিডেটিভ ড্রাগ আমরা যখন ইনটেক করি, যেমন জেনারেল অ্যানেস্থেটিক্স যদি আমরা নেই, তাহলে এই ধরনের জেনারেল অ্যানেস্থেটিক একটা কমন সাইড ইফেক্ট হচ্ছে যে এটা রেসপিরেটরি ডিপ্রেশন করে। অলরাইট, রেসপিরেটরি ডিপ্রেশন করে, তার মানে জেনারেল অ্যানেস্থেটিক গুলো নিতে গেলে আমার কিন্তু হসপিটাল সেটিংস লাগে। হসপিটাল সেটিংস লাগে বা ভেন্টিলেশন সাপোর্ট অনেক ক্ষেত্রে লাগে পেশেন্টের ক্ষেত্রে। অলরাইট, সো যদি সেটা না হয়, না থাকে, তাহলে কিন্তু এটা আমার জেনারেল অ্যানেস্থেটিক কিন্তু সেই জায়গাটাতে একটু রিস্ক থেকে যায়। যেমন আপনারা একটু যদি আপনারা মানে প্রিটি শিওর যে মানে একটা খুবই পপুলার সিঙ্গার যে ছিল মাইকেল জ্যাকসন, আহ, যখন মারা যায় তখন দেখবেন এটা কিন্তু ড্রাগ ইনটক্সিটি কারণে কিন্তু মারা গিয়েছিল। তখন কিন্তু অ্যাকচুয়ালি মানে হি ওয়াজ অন টু ডিফারেন্ট কম্বিনেশন অফ ড্রাগস, একটা হচ্ছে প্রোপোফল আর একটা হচ্ছে বেনজোডাজেপিন। এখন প্রোপোফল হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক আমরা জানি, শর্ট অ্যাক্টিং, মানে এটা খুব কম সময়ের মধ্যে হচ্ছে স্লিপ ইনডিউস করে, এবং দেখা গেল 30 to 40 মিনিটস এর মতো হচ্ছে একেবারে মোটামুটি একেবারে কমপ্লিট আনকনসাসনেস তৈরি করে। অলরাইট, তো এখন এই ধরনের ড্রাগ আমরা বলেছি যে একটা রেসপিরেটরি ডিপ্রেশন করে। দেখা গেল অনেক ক্ষেত্রে সিচুয়েশন খারাপ হয়, পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং দেখা গেল তার ভেন্টিলেশন সাপোর্ট লাগে। এখন কোন ধরনের পেশেন্টের কোন ধরনের সিচুয়েশন হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কিন্তু হতে পারে। ওকে, সো আমি প্রথমে যেটা বলেছি টক্সিসিটি নিয়ে, যে টক্সিক সাবস্টেন্স ইনজেস্ট করার পর 2 ঘন্টা, 2 আওয়ার্স লেটার, 4 আওয়ার্স লেটার। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা দেখি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন কোন একটা পেশেন্ট হয়তো প্যারাসিটামল টক্সিটি, মানে প্যারাসিটামল ইনজেস্ট করেছে 20 প্যারাসিটামল, তো 20 প্যারাসিটামল মানে 1 গ্রাম যদি হয় তাহলে 20 গ্রাম, 500 মিলিগ্রাম হলে 10 গ্রাম, সো 10 গ্রাম শুড বি সাফিসিয়েন্ট টু ইনডিউস টক্সিটি, হেপাটোটক্সিটি আমরা যদি বলে থাকি। এখন আমরা পেশেন্টটা দেখা গেল যে খাওয়ার সাথে সাথে হসপিটালে গিয়েছে, আমরা 1 ঘন্টা পরে, তাহলে তাকে প্রথমে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল বলে যে আমরা তার ব্লাডে প্যারাসিটামল লেভেলটাকে আইডেন্টিফাই করবো, যে আসলে কতটুকু আছে তার ব্লাডে। সো এটার জন্য একটা স্ট্যান্ডার্ড কার্ভ অনেক সময় তৈরি করা হয়, যেটাকে আমরা অনেক সময় বলি নমোগ্রাম। নমোগ্রাম বলতে আমরা এটাকে অনেক ক্ষেত্রে এরকম বলা থাকে যে আমার এখানে টাইম থাকে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর এখানে কনসেন্ট্রেশন থাকে। সো কনসেন্ট্রেশন থাকে এরকম একটা লাইন থাকে। এখন আমি আমি দেখা গেল যে এটি ইনিশিয়ালি থাকে 4 ঘন্টা স্টার্টিং পয়েন্ট থাকে। So আমি 4 ঘন্টা পরে এখানে থাকি, তাহলে তার উপরে কনসেন্ট্রেশন যদি থাকে তাহলে তাকে ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে তাকে কোন ধরনের ট্রিটমেন্ট যেতে হবে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বলে তাকে অ্যান্টিডট দিতে হবে। অথবা যদি নিচে থাকে তাহলে দেখা গেল যে বুঝে যে কনসেন্ট্রেশনটা টক্সিক লেভেলে নাই, তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকল গুলো বা প্যারামিটার গুলো কি হবে। কিন্তু আমি যদি অ্যাজ পার স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী 4 ঘন্টার আগেই যদি 2 ঘন্টার সময় যদি তার ব্লাডটাকে ড্র করে তার কনসেন্ট্রেশনটাকে যদি চেক করে একটা নমোগ্রামের উপর দেখি, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি একটা
পেশেন্টের ক্লিয়ার পিকচার কিন্তু দেবে না। এই কারণ হিসেবে বলা হচ্ছে যে 4 ঘন্টার আগে যদি পেশেন্টটাকে আমরা কনসিডার করি তার প্লাজমা কনসেন্ট্রেশন, তাহলে দেখা গেলো যে অ্যাবজর্পশনটা হয়তো প্রপারলি না হওয়ার কারণে আমরা ইনিশিয়ালি দেখছি যে কনসেন্ট্রেশন যেটা পাচ্ছি সেটা হয়তো খুবই কম, এটা হয়তো 70 অথবা 80 মাইক্রোগ্রাম পার এম এল। তখন আমি বলছি না পেশেন্ট ওকে আছে, এটা এটা টক্সিক লেভেলে যে লাইনটা সেই লাইনের নিচে আছে, তার হয়তো এতটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের মধ্যে এই প্রোটোকল গুলো দরকার নাই, পেশেন্ট শুড বি ফাইন। আচ্ছা, তাহলে তার মানে কিন্তু এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে না, গাইডলাইনের মধ্যে পড়ে না। গাইডলাইন বলছে যে অ্যাটলিস্ট আফটার 4 আওয়ার্স আমাদের ব্লাড প্লাজমা লেভেল কতটুকু আছে এনএসএল প্যারাসিটামলের, সেটাকে মেজার করতে হবে বেসড অন দ্য ডেট, বেসড অন দ্যাট হচ্ছে তোমার আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা হবে। অলরাইট, সো এর জন্য যেটা বলছে যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অল দো সেম স্ট্যান্ডার্ড ফর অল লেভেলস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু আলাদা একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখন আমার যে ট্রিটমেন্টটা এটা হবে ডিপেন্ডস অন দ্য পেশেন্ট ডায়াগনোসিস এন্ড দ্য কন্ডিশন। ওকে, আমরা সেম ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু পেশেন্টের কন্ডিশনটা কি, ডায়াগনোসিসটা কি, সেটার উপর ডিপেন্ড করে আসলে আমার ট্রিটমেন্ট হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা গেল যে একেবারে আমার আমি আমি বলেছি একেবারে পেরিফেরি লেভেলের কোন একটা হসপিটালে, কমিউনিটি ক্লিনিকে গেলে যে ধরনের কোন একটা ডিজিজের জন্য ট্রিটমেন্ট আমাদের একবার টার্সিয়ারি কেয়ারেও সেম ট্রিটমেন্ট হতে পারে। বাট যদিও হয়তো তার সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার যদি অ্যাভেলেবল না হয়, দেন রেফার করতে পারে যে আমাদের এই ধরনের সিচুয়েশন গুলো অ্যাভেলেবল না, পরবর্তীতে যদি কোনো ভেন্টিলেশন সাপোর্ট লাগে, কোনো ক্ষেত্রে হয়তো হয়তো আইসিইউ সাপোর্ট লাগে, কোনো হয়তো সিসিইউ সাপোর্ট লাগে, সেক্ষেত্রে হয়তো টার্সিয়ারি কেয়ার ইউনিট গুলোতে হয়তো রেফার করা যেতে পারে। বাট ইনিশিয়াল ট্রিটমেন্ট প্রোটোকল যদি আমরা বলি, এটা সবকিছুই আমরা অলমোস্ট সেম। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলি, একটু আমি সামনের দিকে যাচ্ছি, এটা এরপর হচ্ছে যে ড্রাগ সাপ্লাই বেসড অন ট্রিটমেন্ট। এটা আমরা অলরেডি বলেছি যে নর্মালি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা জানি কোন ধরনের ড্রাগ লাগে। যদি ট্রিটমেন্ট প্রোটোকল যদি চেঞ্জ হয়, কোনো নতুন ড্রাগ যদি ইনক্লুডেড হয় ট্রিটমেন্ট প্রোটোকলের সাথে, সেই মানে এই ধরনের চেঞ্জ সার্কামস্টেন্সে দেখা গেল যে সাপ্লাই সিস্টেমের সাথে যারা জড়িত থাকে, হয়তো গভর্নমেন্টের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা জড়িত থাকে, তাহলে ওই এরিয়াতে যদি পার্টিকুলার কোনো এরিয়াতে যদি সেই ডিজিজ, যেমন আমরা বলি যে আমাদের যে হিলি এরিয়া গুলো যেগুলো তো আছে, যে আহ, ওই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ম্যালেরিয়া প্রোন, তাই না, ম্যালেরিয়ার পসিবিলিটি খুব হাই থাকে। তাহলে ওই ধরনের ড্রাগ গুলো যদি থাকে, ম্যালেরিয়া ম্যানেজমেন্ট প্রোটোকলের জন্য যে ড্রাগ গুলো থাকে, তাহলে সেই এরিয়াতে যেন অ্যাভেলেবল করা যায়। তার মানে কোনো নতুন ড্রাগ যদি ট্রিটমেন্ট প্রোটোকলের সাথে ইনক্লুডেড হয়, তার অ্যাভেলেবিলিটিটাও এনশিওর করা, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। ইন্ট্রোডিউস ইন প্রি সার্ভিস ট্রেনিং, এটা বলেছি যে নর্মালি ফিজিশিয়ান বা ক্লিনিশিয়ান বা প্রেসক্রাইবার যারা থাকে, তাদের যখন ট্রেনিং হয় একটা সার্ভিসে জয়েন করার আগে, তাদের যে ইনিশিয়াল ট্রেনিং গুলো, সেই ট্রেনিং এর মধ্যেই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ম্যানুয়াল গুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে, অথবা তাদের সাথে পরিচয় করে দিতে হবে যে আমরা নর্মালি এই ধরনের ডিজিজের ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল গুলো ফলো করবো। অলরাইট, ডাইনামিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, আমি যদি বলি এটা খুব ইম্পর্টেন্ট, এবং ইটস রেগুলার আপডেট বলেছে যে আমরা আমরা বলেছি যে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, আমি পরে ইয়েটাতে, হ্যাঁ, স্লাইডে হয়তো আলোচনা করার চেষ্টা করবো যে আসলে তারা এটার সাথে জড়িত, কিভাবে এটাকে ডেভেলপ করা, এস্টাবলিশ করা হয়। কিন্তু আমি জাস্ট যেহেতু একটা পয়েন্ট আসছে এখানে, আমি জাস্ট বলে নিই যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট যেটা আমরা বলেছি, ইটস নট লাইক বাইবেল যে আমি একটা জিনিস আম, আম, একটা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করেছি, এটা কখনোই চেঞ্জ হবে না। ইটস চেঞ্জেবল, ইটস ডাইনামিক, ইটস রেগুলার আপডেট করতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, অ্যাজ ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স প্যাটার্ন চেঞ্জ or other factors that alter the therapeutic preferences, the standards are revised to reflect the current requirements. Very important. আমরা জানি যে আমাদের আমাদের দেশের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা আপনারা অনেক সময় পড়েছেন, বিভিন্ন জায়গায় এটাতে এই টার্মটা চলে এসেছে। সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে দেখা গেল যে বিভিন্ন ডিজিজের কারণে দেখা গেলো যে আমি জানি অ্যান্টিবায়োটিকটা ওয়ার্ল্ড ওয়াইড এটা কাজ করছে, কিন্তু আমাদের দেশে যদি আমরা বলি, দেখা গেল যে রেজিস্ট্যান্সের কারণে সেটা কাজ করছে না। তো এখন আমরা বলি যে অলরাইট, আমি তো সারা জীবন কখনোই অ্যান্টিবায়োটিক নেইনি, তাহলে আমি আমি তো ব্যাকটেরিয়া, আমি আমি কিভাবে, আমার কি প্রবলেম হয়, আমি তো অ্যামোক্সিসিলিন দিয়ে স্টার্ট করতে পারি যে ট্রিটমেন্ট প্রোটোকল, অ্যান্টিবায়োটিক যেটা লোয়ার অ্যান্টিবায়োটিক যেগুলো আছে। আমরা কেন ম্যাক্রোলাইড হিসেবে অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন এই ধরনের ড্রাগ গুলো নিব, অথবা ক্লোরামফেনিক্যাল এই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলে যাব? আমি তো কখনো ডোজ মিস করিনি, আমি তো কখনো অ্যান্টিবায়োটিকই খাইনি। কিন্তু প্রবলেম হচ্ছে যে
ব্যাকটেরিয়াগুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আছে সেগুলো কিন্তু রেজিস্টেন্স হয়ে যাচ্ছে। তার তারা মিউটেটেড হয়ে যাচ্ছে, তাদের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে, সো দে আর বিং রেজিস্ট্যান্ট। সো তা আলটিমেটলি আমি যখন ইনফেক্টেড হচ্ছি ওই ধরনের অ্যান্টি ব্যাকটেরিয়াল দিয়ে, ওই ধরনের ফাঙ্গাল ইনফেকশন দিয়ে, তাহলে কিন্তু আমি ইনফেক্টেড হওয়ার কারণে যদিও আমি সারা জীবন কোনো অ্যান্টিবায়োটিক ইনটেক করিনি, কিন্তু দেখা গেলো যে ব্যাকটেরিয়া আমাকে হচ্ছে অ্যাটাক করেছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স। তার মানে আমি দেখা গেল যে আমি আমার লোয়ার অ্যান্টিবায়োটিক বা যেগুলো আমরা যেটা বলছি যে পেনিসিলিন অথবা সেফালোস্পোরিন ফার্স্ট সেকেন্ড জেনারেশন কাজ করছেন, হয়তো থার্ড জেনারেশন দরকার, অথবা এগুলো কাজই করছে না, আমার ম্যাক্রোলাইড দরকার। তার মানে ইনিশিয়াল হয়তো একটা ধারণা ছিল যে আমার এই ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক ওকে, বাট কিন্তু দেখা গেল যে রেজিস্ট্যান্সের কারণে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল। তার মানে ইট শুড বি আপডেটেড, রেগুলারলি আপডেটেড বেসড অন দা কন্ডিশন অর সিচুয়েশন অথবা কারেন্ট। এবং রিসেন্টলি খুব অ্যালার্মিং আপনারা দেখেছেন, গত কালই মনে হয় দেখতেছিলাম যে আমাদের দেশে আইসিইউ গুলোতে ফাঙ্গাল এক ধরনের ইনফেকশন ছড়িয়ে পড়ছে এবং এটা ট্রিটেবল না, এবং কোনো ধরনের ড্রাগস এটাতে কাজ করছে না, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ বা কোনো কিছুতে। তার মানে দেখা গেল যে আপনি এক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলের মানে ট্রিটমেন্টের জন্য হসপিটালাইজড হচ্ছি, আমার আইসিইউ সাপোর্ট লাগছে, তারপর আইসিইউ তে যাওয়ার পর আমার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে যেটা কোনো ধরনের ড্রাগসে কাজ করছে না। খুবই অ্যালার্মিং, তাই না? সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুবই অ্যালার্মিং একটা সিচুয়েশন, এবং ইফ দ্য সিচুয়েশন কন্টিনিউস একটা পরে দেখা গেল যে আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড বলবো না, কারণ বাইরের যে মানে ডেভেলপড কান্ট্রির কথা যদি বলেন, আপনারা এটা দেখেছেন যে ওই জায়গাগুলোতে কতটা বেশি কেয়ারফুল তারা অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে, এবং আপনারা দেখেছেন যে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেই জায়গাটাতে স্প্রেড আউট করে কিনা, সেই জন্য কিন্তু ওরা খুব এটা প্রপারলি স্ট্রিক্টলি মেনটেন করে। আমি গত ক্লাসে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যে অনেক ডেভেলপ কান্ট্রিতে আছে যাদের ইমিউনাইজেশন প্রোটোকলই ডিফারেন্ট। আমাদের দেশে জন্ম হওয়ার পরে আমরা বিসিজি ভ্যাকসিন দিচ্ছি, অনেক ডেভেলপ কান্ট্রিতে ওরা বিসিজি ভ্যাকসিন ওদের প্রোটোকলের মধ্যে নাই, কারণ ওরা এমন ভাবে মেনটেন এন্ড রেগুলেটেড, এবং দেখা গেল যে ওরা শিওর যে ওই জায়গাটাতে হচ্ছে ওই ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে নাই। এবং আপনি দেখেন অনেক জায়গাতে, কিছুদিন আগে দেখলাম যে ফিনল্যান্ডে বলছে যে শীত প্রধান দেশে হচ্ছে মসকিটো হচ্ছে রিপ্রোডিউস করার ক্যাপাবিলিটি হচ্ছে ইয়ে করছে। তার মানে ওই জায়গাতে আগে মসকিটো ছিলই না। ওকে, তারপরে গ্রাজুয়ালি দেখা গেল যে ব্যাকটেরিয়া গুলো অ্যাডপ্টেশনের কারণে বা বিভিন্ন কারণে শীতের ওই জায়গাগুলোতেও ব্যাকটেরিয়া হচ্ছে সার্ভাইভ করার চেষ্টা করছে। Alright, so তার মানে এটা আমি জাস্ট একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, আরো হয়তো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। দিজ আর দ্য ডাইনামিক প্রোটোকলস। ওকে, ইটস নট লাইকলি যে এটা একবার ডেভেলপ করা হয়েছে এটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না, এটা 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 রেগুলার আপডেট করতে হবে। অলরাইট, যেমন কোভিড-19 যখন ছিল ইনিশিয়ালি, আমরা ভ্যাকসিন একবার নিতাম, তারপর এটা দুইবার, তিনবার, চারবার। কারণ আমরা বলেছি যে অ্যান্টিবডি গুলো যেগুলো বডিতে তৈরি হয়, ইট ওয়েন্স ওভার টাইম, তার মানে অ্যাক্টিভিটি থাকে না সময়ের সাথে সাথে। সো এই জন্য আমাকে এইটাকে মোর দ্যান ওয়ান্স এটাকে ইনটেক করতে হচ্ছে। আমি নিচ্ছি যে ডোজ 1, ডোজ 2, ডোজ 3। সিমিলারলি যদি আপনি চিন্তা করেন যে মস্কিউরেক্স, আপনারা যারা হয়তো টার্মটার সাথে পরিচিত, মস্কিউরেক্স হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট হচ্ছে ম্যালেরিয়া ভ্যাকসিন, এটা ডেভেলপড বাই জিএসকে। এই যে এইটা এই মস্কিউরিক্স এর জন্য এটা হচ্ছে 4 বছরে 4টা ডোজ নিতে হয়, 4 বছরে 4টা ডোজ নিতে হয়। তার মানে এটা যখন ক্লিনিক্যাল ট্রায়াল গুলোতে গিয়েছিল, এটা কিন্তু দেখেছে যে এই অ্যান্টিবডির অ্যাক্টিভিটি ওয়েন্স ওভার টাইম, সময়ের সাথে সাথে অ্যান্টিবডি গুলো দুর্বল হয়ে যায়, এটা প্রোটেক্টিভ ইমিউনিটি প্রোভাইড করে না। তো তার মানে, তো এই যে এটা এটা কিন্তু পরবর্তীতে যেটা আসছে যে এটাকে 4 বছর নিতে হবে, আহ প্রত্যেক ইয়ার একবার করে ডোজ নিতে হবে, তার মানে এটাকে কিন্তু আপডেট করতে হবে। রাইট, এবং এটা 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 বলছে ফার্স্ট জেনারেশন হচ্ছে ম্যালেরিয়া ভ্যাকসিন। তার মানে এটা অনলি ইফিকেসি রেট হচ্ছে 30%, তার মানে আমাকে সেকেন্ড জেনারেশনের কথা চিন্তা করতে হবে। সো এই ধরনের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল আমরা যেটাই বলি না কেন, দে আর ডাইনামিক, দে আর নট স্ট্যাটিক। ওকে, লাস্ট ওয়ান ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যদি বলি, ডিউরেবল পকেট ম্যানুয়ালস। অলরাইট, এখন আমার 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 একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন আমি একটু পরে একটু আলোচনা করব, যে এটা এটা বিভিন্ন রকমের হতে পারে। আমি আমি যদি বলি যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন গুলো হতে পারে ইন্ডিভিজুয়াল, তার মানে শুধুমাত্র একটা ডিজিজ হচ্ছে ইনক্লুডেড থাকবে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ম্যানুয়াল, অথবা এটা হতে পারে যে সিলেক্টিভ,
তার মানে আমি 6 থেকে 10টা বা 12টা ডিজিজ নিয়ে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করতে পারি। সেটাকে একটা ছোট বুকলেট হিসেবে পাবলিশ করতে পারি। অথবা কম্প্রিহেন্সিভ দেখা গেল যে আমি একটা বই আকারে কোনো একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল আমার দেশে রাখতে চাই, যে জায়গাটাতে আমি 30 ডিজিজ অথবা 50 ডিজিজ অথবা আমি 100 ডিজিজ উইল বি ইনক্লুডেড বেসড অন দা আমার কান্ট্রির কোন ধরনের ডিজিজ গুলা হচ্ছে মরবিডিটি এবং মর্টালিটি রেট খুব হাই, এবং সেগুলোকে ম্যানেজ করার জন্য আমার একটা গাইডলাইন প্রোটোকল দরকার। তার মানে আমি অলরেডি এটা বলেছি যে তার মানে আমার এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল বা গাইডলাইনে এই 3 ধরনের বেসিসের উপর হতে পারে। একটা হচ্ছে বেসড অন দ্য ডিজিজ, একটা হচ্ছে যে সিলেক্টিভ, তার মানে একটা ডিজিজ হতে পারে যেমন ম্যালেরিয়া অথবা ডেঙ্গু অথবা অনলি কোভিড-19, অথবা সিলেক্টিভ হতে পারে যে জায়গাটাতে আমরা বলেছি যে একাধিক থাকতে পারে। এটা অনেক ক্ষেত্রে বলে যে 10টার আশেপাশে 6 থেকে 12 এরকম হতে পারে, মিলে একটা ছোট্ট একটা বুকলেটের মতো ডিউরেবল বুকলেট যেটা আমরা ইজিলি ক্যারি করতে পারি। অথবা আমি 100 বা 50-30, এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে এইটা যদি আমরা পড়াচ্ছি, বাট আমরা যদি মানে আমি যেটা বলেছিলাম যে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনটা যদি কোনো কান্ট্রি যদি একটা এখন যেহেতু আমরা যেটা বলছি যে ডিজিটালাইজেশনের যুগ, ডিজিটাল এবং সেক্ষেত্রে অ্যাপস আকারে যদি ডেভেলপ করা যায়, এবং আমরা বলছি যে ফিজিশিয়ানস অথবা হেলথ অফিসিয়ালস গুলো কিন্তু ইজিলি ক্যান গেট অ্যাক্সেস টু দ্যাট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল, এবং এগুলো কস্টও অনেক কমিয়ে ফেলে। আপনি দেখেন আমরা যে যে পেপার ওয়ার্ক গুলো করি, যে কোনো কিছু হলে একটা চিঠি প্রোভাইড করি, চিঠি না হলে আমরা কোনো কাজ করি না। আপনি ডেভেলপ কান্ট্রি দেখেন না, তারা কিন্তু এই কাগজের ওয়ার্ক করে না, ইমেল, তাই না? সো এরকম যদি আমরা করি যে এই পেপার লোডটাকে কমিয়ে এনে আমরা অ্যাপ বেসড কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনও কিন্তু ডেভেলপ করা যেতে পারে। জাস্ট মাই ওপিনিয়ন যে সেক্ষেত্রে যদি না হয়, যেটা আমরা বলেছি শুড বি ডিউরেবল পকেট ম্যানুয়াল, যেটা আমরা সহজে এটা ক্যারি করতে পারি পকেটের মধ্যে, যদি অ্যাপস আকারে ডেভেলপ করা সম্ভব না হয়। অলরাইট, এরপরে আমি আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করবো। আমি শিওর যে আমার আমি আমি মোটামুটি, হ্যাঁ ওকে, আমার টাইম আছে আরো কিছুটা। সো এটা একটা ইম্পর্টেন্ট, আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করলাম যে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স থাকা উচিত স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলে। আমি এখন একটু আলোচনা করার চেষ্টা করবো যে এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল বা গাইডলাইন এটা এস্টাবলিশ করতে গেলে আমার কি কি ধরনের ক্রাইটেরিয়া গুলো হচ্ছে কনসিডারেশনে আনতে হবে, এবং কারা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটাকে ডেভেলপ করা হয়। Alright, এগুলো এখানে কতগুলো পয়েন্ট আছে, পয়েন্ট গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই যেটা আমি বলছি যে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, আমি অনেক সময় আলোচনা করার চেষ্টা করেছি আপনার সাথে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ডেভেলপমেন্ট ইটস এ লেন্দি প্রসেস, এবং এটা এটা ইটস এ ম্যাথোডিক্যাল, এবং কমপ্লিটলি দেখা গেল যে যারা এটা প্র্যাকটিস করে মানে হেলথ কেয়ার প্রোভাইডার অথবা আমরা যেটা বলছি ফিজিশিয়ানস ক্লিনিশিয়ানস, এটা এটা এরা কতটা ইজিলি একটা মানে গাইডলাইন প্রোটোকলকে একসেপ্ট করবে তার উপর ডিপেন্ড করে এটার সাকসেস। অলরাইট, এটা 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 বলেছে যে প্র্যাকটিশনার্স উইলিং কিনা একসেপ্ট করার জন্য। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অলরাইট, এখন একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন এস্টাবলিশ করার জন্য এখানে কতগুলো স্টেপের কথা বলা আছে, বেসিক্যালি এখানে 8টা স্টেপ। আমরা প্রত্যেক থেকে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে এস্টাবলিশ এ কমিটি, যেটা আমরা বলেছি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করার জন্য আমার দেখা গেলো যে ড্রাগ অ্যান্ড থেরাপিউটিক কমিটি থাকতো অনেক ক্ষেত্রে, ডিটিসিও বলা হয় এদেরকে। এরা মোটামুটি অনেক ক্ষেত্রে এই এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করার জন্য একেবারে ডিরেক্টলি কাজ করতে পারে, অথবা তারা কিছু মেম্বার ইনক্লুড করে নিতে পারে, যে মেম্বার হয়তো এই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করার জন্য কাজ করবে কোন একটা কান্ট্রি। অলরাইট, সো তার মানে ড্রাগ থেরাপিউটিক কমিটি ইটসেলফ ক্যান ওয়ার্ক, অথবা ইট মে সিলেক্ট ইন্ডিভিজুয়ালস টু ফর্ম এ নিউ কমিটি ফর দ্য পারপোজ অফ এস্টাবলিশিং এ গাইডলাইন। এটা এটা আমরা প্রথমটা যেটা বললাম। অলরাইট, ড্রাগ এন্ড থেরাপিউটিক কমিটি করতে পারে, অথবা নতুন একটা কমিটি ক্যান বি ডেভেলপ, তারা কাজ করতে পারে। সেকেন্ড ওয়ান যেটা বলছে যে develop an overall plan for the guideline. Develop an overall plan for the guideline. This is very important. So একটা একটা ওয়েল ডিফাইন্ড টাইম ফ্রেম থাকতে হবে। এবং মানে ওয়েল ডিফাইন্ড টাইম ফ্রেম মানে কমিটি একটা টাইম ফ্রেম যে আমি কতটা সময়ের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করতে চাই, এটা স্টার্টিং টাইম কতটুকু এবং কতটুকু সময়, মানে একটা রিজনেবল পিরিয়ড থাকতে হবে যার মধ্যে আমি এটাকে ডেভেলপ করব। একটা ফরম্যাট থাকতে হবে, একটা ফরম্যাট, এবং তার সাথে আহ, কারা কন্ট্রিবিউট করবে, রাইটার বা রিভিউয়ার হিসেবে থাকবে তারা, একটা ওভারঅল আইডিয়া এই জায়গাতে থাকতে হবে।
নাম্বার থ্রি যদি কনসিডার করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যদি দেখি যে আইডেন্টিফাই দ্য ডিজিজেস দ্যাট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন উইল কভার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি বলি মোস্ট কমন অ্যান্ড সিরিয়াস ডিজিজ গুলো একটা কান্ট্রিতে যখন মেডিকেল কন্ডিশনের মধ্যে যখন থাকে, এবং যেটা আমার মানে আমি আমি আগেও বলেছি বা বলার চেষ্টা করেছি, না বলে আবার বলছি যে যেটার মরবিডিটি এবং মর্টালিটি রেটটা হাই থাকে, আমরা নর্মালি সেই ধরনের ডিজিজ গুলোকেই কনসিডার করি কোন একটা কান্ট্রির পার্সপেক্টিভে যদি আমরা বলি। ওকে, সো তার মানে আমরা কোন ধরনের ডিজিজটাকে কনসিডার করবো, যে আইডেন্টিফাই দ্য ডিজিজ দ্যাট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন উইল কভার। তার মানে যে ধরনের কমন এবং সিরিয়াস হেলথ কন্ডিশন ডিজিজ যেটা আমাদের কান্ট্রিতে, যেটা মরবিডিটি এবং মর্টালিটি রেটটা হাই থাকে, সেটার উপর ডিপেন্ড করে সেইগুলোকেই কিন্তু আমরা হচ্ছে ফলো করে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করতে পারি। বাট আমি কিন্তু প্রথমে বলেছি এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সিলেক্টিভ হতে পারে, অথবা কম্প্রিহেন্সিভ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন হতে পারে। Alright, আচ্ছা, এখন হ্যাঁ, আমরা 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 বলছি যে আইডেন্টিফাই, এইটার মধ্যে যদি আমরা বলি যে আমরা এরপরে বলছি যে ভেরি ইম্পর্টেন্টলি অল অফ দ্য মেডিকেল ডিপার্টমেন্ট অ্যান্ড স্পেশালিটি এরিয়া শুড বি কনসাল্টেড টু আইডেন্টিফাই, যে আসলে আমি নিব কোন ধরনের ডিজিজ নেব। তাহলে এই জায়গায় সব ডিপার্টমেন্ট গুলো বা পেরিফেরি লেভেলের যে ধরনের কি ওপিনিয়ন লিডার বা ডক্টরসরা কাজ করে, তাদের থেকে একেবারে একটা ওভারঅল একটা কনসেনসাসে পৌঁছাতে হবে আসলে কোন জিনিস গুলো এই জায়গাটাতে ইনক্লুড থাকবে। অলরাইট, আচ্ছা, এরপর যদি বলি ডেভেলপ, এরপর ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশনস। দেখেন আমরা আমরা যদি বলি, প্রথম দিকে যখন আমি বলেছিলাম যে ড্রাগ ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে, তখন আমি বলছিলাম যে আমি একটা ড্রাগ ডিজাইন, একটা কোম্পানি যখন ড্রাগ ডিজাইন এন্ড ডেভেলপ করতে যায়, তখন কোন ধরনের ডিজিজকে টার্গেট করে। ওদের ক্ষেত্রে টার্গেট হচ্ছে যাদের নাম্বার অফ পেশেন্ট, প্রথমত হচ্ছে যেগুলো যে ধরনের ডিজিজ ডেভেলপ কান্ট্রিতে আছে, দুই নাম্বার হচ্ছে যে নাম্বার অফ পেশেন্ট যেটাতে হাই। অলরাইট, আমরা 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 যদি বলি, এবং যেটার একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে, যদি সেই ধরনের ডিজিজ, যেমন আমরা বলেছিলাম যে ক্যান্সার, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে অ্যান্টি ডিপ্রেসিভ যে ড্রাগ গুলো আছে, সেই ধরনের ড্রাগ গুলো দেখা গেলো যে ছোট ডিজিজ যেটা একবার নাম্বার অফ পেশেন্ট খুবই লো, হয়তো সেই জায়গাগুলোতে খুব বেশি কিন্তু কাজ হয় না। যেমন আমাদের আমাদের দেশের এখন ডেঙ্গু নিয়ে কিন্তু দেখা গেল যে এটা এটা আমাদের দেশের কনসার্ন, ডেভেলপ কান্ট্রি কিন্তু কনসার্ন না। এই জন্য কিন্তু এইটা অতটা বেশি খুব বেশি। তারপর নিপা ভাইরাসের কথা যদি আপনি দেখেন, নিপা ভাইরাস কিন্তু ডেভেলপ কান্ট্রির কিন্তু প্রবলেম না, তাই না? এটাকে আমরা যদি বলি যে আমাদের মতো দেশে বা ইন্ডিয়াতে রিসেন্টলি এটা মোটামুটি একটা আলোচনা এসেছিল যে এটার নাম্বার অফ পেশেন্ট ইজ ইনক্রিজিং। সো সো আইডেন্টিফাইং ডিজিজ আমরা যদি বলি, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আবার আমরা ড্রাগ ডিজাইন অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোন ধরনের ড্রাগ ডেভেলপমেন্ট করবো, সেটা একটা ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশনস। এইটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড একটা বিষয়, যে স্টেপ ইজ রিয়েলি ভেরি ক্রিটিক্যাল। এখন এই জায়গাটাতে কোন কোন ট্রিটমেন্ট অপশন গুলো থাকবে, তার মানে ডেফিনেটলি হচ্ছে এভিডেন্স বেসড ইনফরমেশন মাস্ট বি ইনক্লুডেড, বেসড অন কাদের উপর ডিপেন্ড করে, যে এক্সপার্ট যারা আছে অথবা ক্লিনিক্যাল স্পেশালিস্ট যারা আছে, যারা এই জায়গাগুলোতে কাজ করে, তাহলে তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে এভিডেন্স বেসড যে ইনফরমেশন বা প্র্যাকটিস, সেই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল গুলো হচ্ছে কিন্তু ইনপুট করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন অ্যাজ এ জেনারেল রুল, তাহলে কোন কোন জিনিসগুলো এখানে ইনক্লুডেড হতে পারে আমরা যদি বলি ট্রিটমেন্ট প্রোটোকল? প্রথমত হচ্ছে ফিউয়ার মেডিসিন। পলিফার্মেসি ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমরা জানি। তো তার মানে আমাদের ফিউয়েস্ট মেডিসিন যতটুকু পসিবল ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য এটা ইনক্লুড করতে হবে। তারপর হচ্ছে ইট শুড বি কস্ট ইফেক্টিভ। দেখা গেল যে ট্রিটমেন্ট প্রোটোকল, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন এরকম হয়েছে যে একটা খুবই মানে আমরা তো ডেফিনেটলি মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি, যদি আমরা বলি ডেভেলপিং কান্ট্রি অথবা ডেভেলপ কান্ট্রি যেটাই বলি না কেন, এটার অনেক সুবিধা অসুবিধা আছে। তো তার মানে আমরা বলেছি প্রথম হচ্ছে ফিউয়েস্ট মেডিকেশন, 2 নম্বর হচ্ছে কস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। তারপরে আমার যে মেডিসিন গুলো ইউজ করতে হবে সেটা যেন আমার ন্যাশনাল ফর্মুলাইতে থাকে, আমরা যেমন বিডিএনএ বলছি, অথবা তো এসেনশিয়াল ড্রাগ লিস্ট বলছি, এইটার মধ্যে যেন এটা ইনক্লুডেড থাকে। এরপরে বলেছে যে 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 আমি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আমি মেনশন করা থাকবে যে আমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট প্রোটোকল কি হতে পারে, যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট প্রোটোকল যদি ফেল করে, সেকেন্ড লাইন ট্রিটমেন্ট কি হতে পারে, অথবা থার্ড লাইন ট্রিটমেন্ট অপশন কি হতে পারে। তো সেইটাও অপশনটা উল্লেখ করতে হবে যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আমার কাজ করছে না, আমি হয়তো টিউবারকুলোসিসের জন্য যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আছে সেটা কাজ করে, তাহলে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। আমি হয়তো ক্যান্সার পেশেন্টের জন্য ফার্স্ট লাইন থেরাপি হিসেবে আমি হয়তো সার্জারি অথবা কেমোথেরাপি কাজ করছে না, আমার হয়তো আমি হয়তো যে কেমোথেরাপি যে ড্রাগটা ইউজ করছি সেটা হচ্ছে ফর
ফর এক্সাম্পল হয়তো সিসপ্লেটিন হয়তো আমি এখানে ভালো ইফেক্ট পাচ্ছি না, তাহলে আমি এখানে হয়তো ইমিউনোথেরাপিতে যাব কিনা, আমি হয়তো অন্য কোনো প্রোটোকলের সেকেন্ড লাইন থেরাপিতে যাব কিনা। তো তার মানে কোন ধরনের এটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ট্রিটমেন্ট প্রোটোকল, সেগুলো কিন্তু ইনক্লুডেড থাকতে হবে। অলরাইট, তারপরে তো আরেকটা কথা বলেছি, ডোজ ডিউরেশন, কোন ধরনের সাইড ইফেক্ট। তার মানে আমি যদি বলি এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে যদি আবার বলি যে এর সাথে আমরা বলেছি যে 5 নাম্বারটা যে ডিটারমাইন হোয়াট ইনফরমেশন শুড বি ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কোন কোন জিনিস এই জায়গাটাতে ইনক্লুড করবো। এটা এমন বেশি বড় হওয়া যাবে না যেটা একবারে বইয়ের মতো হয়, আবার এটা ইট শুড বি কম্প্রিহেন্সিভ, প্রথমত যদি আমরা বলি। আচ্ছা, সেকেন্ডলি যদি আমরা বলি যে আবার এটা এত ছোট হওয়া যাবে না যাতে আবার এই জায়গা থেকে মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো না থাকে, মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া না থাকে, ট্রিটমেন্ট প্রোটোকল না থাকে, ডোজ ডিউরেশন কত দিন ধরে আমরা ইউজ করব সেটা না থাকে, তাহলে কিন্তু এটা কম্প্রিহেন্সিভ হবে না, আমি কিন্তু সেখান থেকে ইফেক্ট পাবো না। অলরাইট, তারপরে যেটা আমরা বলেছি যে প্রথম থেকে বলেছিলাম যে এই জায়গাটাতে উল্লেখ থাকবে যে এটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বা ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট ইনক্লুডেড হবে কিনা, যেমন হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে যেমন এক্সারসাইজ আমরা যেটা বলছি নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট প্রোটোকল। তাহলে মানে এটা থাকবে কিনা, কতটুকু থাকতে হবে। So, আমি বলবো যে এটা ডেভেলপমেন্ট ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, আমরা যেটা বলছি ডিটারমাইনিং হোয়াট ইনফরমেশন শুড বি ইনক্লুডেড ইন দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। তার মানে এখানে আমরা বলছি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকতে হবে, ট্রিটমেন্ট অ্যাডভাইস থাকতে হবে যে আমার পারপাসটা কি, আমি এখান থেকে কি চাই, নন ফার্মাসিউটিক্যাল ট্রিটমেন্ট যদি থাকে সেটাও থাকতে হবে, মেডিসিন অফ চয়েস যেটা আমরা বলছি, যে কোন ধরনের মেডিসিন আমি এটা নিব কোন ধরনের ডিজিজ ক্ষেত্রে। যেমন ধরেন আমি আমি যদি বলি যে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক দিব না, তারপরেও দেখা গেল যে আমরা হসপিটালে গেলে পেশেন্ট কিন্তু ডক্টর কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক গুলো প্রোভাইড করছে। আচ্ছা, ট্রিটমেন্ট প্রোটোকলে আমি বলছি যে উইদাউট কালচার সেন্সিটিভিটি টেস্ট আমি অ্যান্টিবায়োটিক দিব না, বাট ফর কনসিডারিং দ্য রিস্ক বেনিফিট রেশিও কিন্তু আমি কিন্তু সেটা কনসিডার করছি। এনিওয়ে, বাট তার মানে আমার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে উল্লেখ থাকতে হবে যে এই কন্ডিশন, এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা হচ্ছে মেডিসিন অফ চয়েস, তারপরে রেফারেল ক্রাইটেরিয়া কি হতে পারে, সেটাও শুড বি ইনক্লুডেড দেয়ার। তারপরে যদি পেশেন্ট এডুকেশন ইনফরমেশন থাকতে যে আমি পেশেন্টকে এডুকেট করতে চাই, আমি আমি ডায়াবেটিক পেশেন্ট, আমাদের দেশে দেখা গেলো যে মোস্টলি আনডায়াগনোস থাকে। অলরাইট, আচ্ছা একটু জাস্ট আমি অনেকক্ষণ কথা বলছি, আমি কি মানে কানেক্টেড আছি নাকি জি ডিসকানেক্টেড? স্যার, শুনতে পাচ্ছি স্যার, অলরাইট, আছে, কানেক্টেড আছি আমরা। আচ্ছা আমার আর 6 মিনিট আছে, আমি দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করবো এর মধ্যে কমপ্লিট করার জন্য। ডায়াবেটিক্স মোস্টলি আনডায়াগনোস থাকে, পেশেন্ট নিজেও আমরা জানি না যে আমি মানে মানে আমার ডায়াবেটিস আছে কি নাই। তো তার মানে আমার ডায়াবেটিস থাকে, তাহলে যে আমাকে মানে এডুকেট করা, আমাকে কিছু ইনফরমেশন যেটা আমাকে হেল্প করতে পারে আমার ডিজিজ কন্ডিশনটা যেন ওর্স না হয়ে যায়, তাহলে পেশেন্ট এডুকেশন ইনফরমেশন যে একটু রেগুলারলি চেক করা, গ্লুকোজ লেভেলটা, নিয়মিত হাঁটা, সুগার লেভেলটাকে চেক করা। সো দিস অলসো বি শুড অলসো বি ইনক্লুডেড ইন দা আমরা যেটা বলছি যে ইনফরমেশন ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হবে। অলরাইট, নাম্বার 6 আমি যদি বলি যে ড্রাফট দ্য স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন ফর কমেন্টস এন্ড পাইলট টেস্টিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যা আমরা অনেক ক্ষেত্রে বলি যে একটা গাইডলাইন আমি ডেভেলপ করলাম কিন্তু সেটা সবার কাছে একসেপ্টেবল হলো না। তার মানে আমি প্রথমে একটা ড্রাফট তৈরি করে এটা এটা ডিসিমিনেট করতে হবে, সবার কাছে পৌঁছে দিতে হবে, এটা দেখতে হবে, এবং প্রত্যেকটা লেভেলের যারা একেবারে কি ওপিনিয়ন লিডার আছে বা ডক্টর যারা প্র্যাকটিস করে তাদের এটা আসলে একসেপ্টেবিলিটিটা কতটুকু, তারা এটা কতটা পজিটিভলি নিচ্ছে, তাদের কোনো ফিডব্যাক আছে কিনা, কোনো জায়গাটাতে এটা কোনো চেঞ্জ বা মডিফিকেশনের দরকার কিনা, সেটা যদি হয় আলটিমেটলি সেটা হচ্ছে নাম্বার 6, যে ড্রাফট করতে হবে। তো তাদের ফিডব্যাক গুলো নিয়ে এটাকে কম্পাইল করে তারপর আলটিমেটলি যেটা আমরা বলছি আফটার কমপ্লিশন এন্ড অ্যাপ্রুভাল অফ দ্য ফাইনাল ড্রাফট, এটাকে আমাকে পাবলিশ করতে হবে এবং ডিসমিনেট করতে হবে এবং সবার কাছে পৌঁছে দিতে হবে। এখন সবার কাছে যদি পৌঁছে দিতে হয় তাহলে কিছু ক্রাইটেরিয়া এখানে মেনটেন করতে হবে, যেমন আমরা বলছি যে অফিসিয়াল লঞ্চ, মানে একটা অফিসিয়ালি একটা গভর্নমেন্ট অফিসিয়ালি এটাকে লঞ্চ করবে একটা সেলিব্রেশনের মাধ্যমে। ট্রেনিং অফ ইউজার্স, যারা এটাকে ইউজ করবে তাদের একটা ট্রেনিং থাকতে হবে, এটাকে মনিটর করতে হবে, ইভালুয়েট করতে হবে, এবং যদি দেখা গেল এটাকে আপডেট করতে হয় এবং সে কম্পোনেন্ট গুলোকে আপডেট করতে হবে, যেটা আমরা বলছি নাম্বার 8 নাম্বার, যে রিভাইস এন্ড আপডেট যেটা আমরা বলছি। সো এটাকে ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে, এটা কি ওপিনিয়ন লিডার যারা থাকে তাদেরকে এটা
বেসিসে এটাকে আপডেট করতে হবে। অলরাইট। সো আমার মনে হয় সময় অনেকটা শেষ। আমি প্রত্যেকটা কন্ডিশনটাকে আমি এখানে চেষ্টা করেছি ইনক্লুড করে দেওয়ার জন্য। আমি যেগুলো ডিসকাস করেছি, আমি ম্যাটেরিয়ালটা হয়তো ক্লাস যখন শেষ হয়ে যাবে আমি আলটিমেটলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা পয়েন্ট এটা ছিল, এটা আমি জাস্ট একটু আমি অলরেডি এটা আলোচনা করেছি প্রথম দিকে যখন পয়েন্টটা এসেছিল। সো এর জন্য যে মানে হেলথ প্রবলেম উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্ট গাইডলাইন ক্যাটাগরিজ তিনটা আমরা বলেছিলাম: ইন্ডিভিজুয়াল, সিলেক্টিভ এবং কম্প্রিহেন্সিভ। এবং এটা এটা অলরেডি আমরা আলোচনা করেছি। এটা আসলে দরকার নেই, আমরা নেক্সট ক্লাসে একটু চেষ্টা করব। যে আমি ভেবেছিলাম যে হয়তো আরেকটু আগাতে পারবো, যে নর্মালি ইমপ্লিমেন্টেশনের জন্য যে এই যে লাস্টের দিকে আলোচনা করলাম যে একটা রেফারেন্স ম্যাটেরিয়াল, অফিসিয়াল লঞ্চ, ট্রেনিং, তারপরে রিএনফোর্সমেন্ট অফ ট্রেনিং। এবং আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে হয়তো একটা গাইডলাইন প্রোটোকল নিয়ে পড়া যায় কিনা, যে কোভিড-19 এর জন্য আমাদের দেশে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন গুলো কিরকম আকারে ডেভেলপ করা হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো। রাইট। সো আমার মনে হয় আমি মোটামুটি আমার 3 মিনিট আছে। আমি হচ্ছে একটু সিআরকে একটু রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট একটা আহ, একটা ডাটাবেস রাখার জন্য বা একটা স্ক্রিনশট রাখার জন্য, যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা নেক্সট যখন অফলাইন ক্লাস হয় সেটাকে একটু ইনক্লুড করে দিতে পারি। ওকে। স্যার আমরা গুগল ফর্ম অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি, ওটা থেকে ওকে। এক্সেল শিটে স্যার ডাটা এন্ট্রি করা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জাস্ট পরে আমার সাথে অনলাইন ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমাকে জাস্ট শেয়ার করে রাখলে আমি এটাকে আপডেট জি করে স্যার, দেবো। আচ্ছা, ওকে স্যার। আরো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আজকের মতো শেষ করতে চাই। কোনো প্রশ্ন আছে? আর ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। রমজান মাসে এত সকালবেলা ক্লাস করার আহ, হচ্ছে করেছি, আমরা জয়েন করেছি। যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো আলোচনা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে। Bye.